নমস্কার। আজকের সভার সভাপতি আমাদের মাস্টারমশাই অধ্যাপক পিনাকেশ সরকার, আমার শ্রদ্ধেয় তিনজন সহবক্তা, উপস্থিত সুধীবৃন্দ আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা। প্রথমেই আমি কবি অধ্যাপক প্রাবন্ধিক নরেশ গুহ, তাঁর যে জন্ম শতবর্ষ আমরা পালন করছি, তাঁর স্মৃতির উদ্দেশ্যে আমার প্রণতি জানাই। আমাকে যে বিষয়ে বলতে হবে সেটা হচ্ছে যে ওর সম্পাদিত দুটি বই, সেই দুটি মাত্র বই নিয়েই আমি আজকে আমার কথা বলবো। আরো অনেক বক্তা আছেন, তারা ওর নানা সৃষ্টির নানা দিক তুলে ধরবেন। আমি যে দুটি বই নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, একটা বইয়ের নাম কবির চিঠি কবিকে এবং আরেকটা বইয়ের নাম সাহিত্য সারথীর সমিতি। এই দুটি মাত্র বই, ওর সম্পাদিত বই, এই দুটি বই নিয়ে কথা বলবো। আপনারা জানেন, বিশেষ করে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই মূলত কথা বলবো। এখানে যারা সুধীজন আছেন তাদেরকে নতুন কথা বলা খুবই মুশকিল, আমার পক্ষে অসম্ভব। তো আপনারা জানেন যে রবীন্দ্রনাথের বিশ্বভারতী গ্রন্থন বিভাগ থেকে রবীন্দ্রনাথের যে চিঠিপত্র, তার 19টা খণ্ড এখনো পর্যন্ত বেরিয়েছে। তার 11 নম্বর খণ্ডে রবীন্দ্রনাথ অমিয় চক্রবর্তীকে যে চিঠিগুলো লিখেছিলেন সেইগুলো 11 নম্বর খণ্ডে পাওয়া যায়। সেই যে 11 নম্বর খণ্ড, তারই একটা পরিপূরক গ্রন্থ হিসেবে নরেশ গুহর সম্পাদনায় বেরোলো কবির চিঠি কবিকে, যেখানে অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথকে যে চিঠিগুলো লিখেছিলেন সেই চিঠিগুলো সম্পাদিত আকারে আমরা এই বইতে পেলাম। সম্ভবত 1995 সালে এই বই প্রকাশিত হলো। অবশ্য তার আগে দেশ পত্রিকায় 1991-92 ওই সময় এগুলো ধারাবাহিকভাবে বেরিয়েছিল। আর দ্বিতীয় যে বইটা সাহিত্য সারথীর সমিতি, সেটা হচ্ছে অমিয় চক্রবর্তীর লেখা চিঠি। এটা বাংলা একাডেমি একটা চমৎকার পরিকল্পনা করেছিলেন তখন, যে বিভিন্ন সাহিত্যিক যারা, তাদের লেখা পারস্পরিক চিঠিপত্রের একটা ধারাবাহিক তারা বই বের করবেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে তার প্রথম বই হিসেবে এই সাহিত্য সারথীর সমিতি বেরোলো অমিয় চক্রবর্তীর চিঠি প্রমথ চৌধুরীকে লেখা। এই দুটি বই সম্পাদনা করলেন, 2000 সালে বেরোলো এই বই, দ্বিতীয় বই। দুটো বই সম্পাদনা করলেন নরেশ গুহ। আমি এই সম্পাদক নরেশ গুহ এই বই দুটিকে কেমন করে সম্পাদনা করেছেন তার একটা মূল্যায়ন খুব অল্প সময়ে করবার চেষ্টা করব। এমনিতে এই বই দুটো যারা উল্টে পাল্টেও দেখবেন, আপনারা যারা দেখেছেন তারা জানেন, যারা উল্টে পাল্টে দেখবেন তারা শুধু ওই উল্টে পাল্টে দেখলেই তারা বুঝতে পারবেন যে এই সম্পাদনা কাজ নরেশ গুহর তা কতটা নিখুঁত, মেটিকুলাস, তা কতটা অনুসন্ধিৎসু একটা মনের অধিকারী সম্পাদক, কি বিপুল নিবিড় গবেষণা আছে। এটা এই বই পড়তে হবে না, এই বই উল্টে পাল্টে দেখলেই বোঝা যায়। বিশেষ করে ওই যে 11 নম্বর চিঠিপত্রের খণ্ডটা বললাম, রবীন্দ্রনাথের লেখা চিঠি, সেই চিঠির পাশে যদি আমরা কবির চিঠি কবিকে লেখে পড়ি, 11 নম্বর খণ্ডটা যেহেতু কার্যত অসম্পাদিত একটা চিঠিপত্র, জাস্ট চিঠিগুলো ছেপে দেওয়া আছে এইটুকুই, সেই অসম্পাদিত 11 নম্বরের পাশে যদি আমরা এই অসামান্য সুসম্পাদিত কবির চিঠি কবিকে রেখে পড়ি, শুধু তাহলেই বোঝা যায় যে এই বই পড়ার স্বাদ একেবারে অন্যরকম। দুটোই চিঠিপত্রের বই, একটা রবীন্দ্রনাথের লেখা, একটা অমিয় চক্রবর্তীর লেখা, কিন্তু দুটো বই পড়ার স্বাদ, অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। একটা সুসম্পাদিত বই শুধু সম্পাদনার জোরেই সেই বইটা কোথায় উন্নীত হতে পারে সেটা ওই 11 নম্বর চিঠিপত্র এবং এই কবির চিঠি কবিকে পাশাপাশি রেখে পড়লেই বোঝা যায়। কিন্তু এই যে তার গবেষণা, তার প্রবল অধ্যবসায় ইত্যাদি বলছি, এগুলোকে মুখে বলে বোঝানো সত্যিই খুব কঠিন। তাহলে আমি লিস্টের মতো করে কতগুলো কথা বলতে হয়, সেই কাজটা থেকে আমি বিরত থাকছি। আমি বরং অন্য দু একটা কথা বলি। সেটা হচ্ছে এইটা, যে এটা আমি মনে করি এবং আপনারা সকলেই আমার সঙ্গে সহমত হবেন যে নরেশ গুহ ছাড়া সত্যি খুব কম মানুষকে আমরা মনে করতে পারি যিনি এত সুসম্পাদিতভাবে এই চিঠি সম্পাদনা করতে পারতেন। কিন্তু এটাও ঠিক যে এক একজন মানুষকে নিশ্চয়ই আমরা ভেবে আবিষ্কার করতে পারি। যেমন ধরা যাক, আমি বলছি পুলিন বিহারী সেন। পুলিন বিহারী তিনি যদি এই চিঠিপত্র সম্পাদনা করতেন, নিশ্চয়ই তার কাছ থেকে আমরা আশাই করতে পারি যে তিনিও এইরকমই গবেষণা, এইরকমই প্রবল পরিশ্রম নিয়েই সম্পাদনা করতেন। কিন্তু নরেশ গুহর ক্ষেত্রে তার অতিরিক্ত আরেকটা কথা বলবার আছে, সেটা হচ্ছে খান তিনেক কথা অ্যাকচুয়ালি বলবার আছে। এটাই আমার বলবার কথা।
সেটা হচ্ছে যে এই অমিয় চক্রবর্তীর লেখা চিঠি, তা রবীন্দ্রনাথকে হোক বা তা প্রমথ চৌধুরীকে হোক, এই চিঠিগুলোর সম্পাদনা শুধুমাত্র না ওই প্রবল গবেষকের মন, প্রবল পরিশ্রম, প্রবল মেধা, এইটা দিয়ে তার পুরোটা হতো না। তার সঙ্গে অতিরিক্ত যে জিনিসটা লাগতো সেইটা নরেশ গুহ ছাড়া খুব কম মানুষেরই আছে। সেইটা তার দু তিনটে কথা আমি আপনাদের একটু বলতে চাই। সেটা হচ্ছে, প্রথম কথাটা হচ্ছে যেটা পিনাকেশ বাবু এবং শ্রদ্ধেয় সুধীর বাবু বলেছেন, যে নরেশ গুহর সঙ্গে অমিয় চক্রবর্তীর ব্যক্তিগত পরিচয়। নরেশ গুহ কার্যত মানে অমিয় চক্রবর্তীর ক্লাসে বসা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং তারপর সেই ছাত্রত্ব দশা চলে যাওয়ার পরে ওই একদম পিতা পুত্রের মতো, খানিকটা বন্ধুর মতো বলা যেতে পারে, সম্পর্ক হয়ে গেছিল। ফলে সেই ব্যক্তিগত সম্পর্কের কারণে নরেশ গুহ যেভাবে অমিয় চক্রবর্তীকে নিবিড়ভাবে খুব কাছ থেকে দেখেছেন, চিনেছেন, সেটাতে একটা খুব গুরুত্বপূর্ণ কথা। ফলে এমন অনেকগুলো অ্যানেকডোটস পাই, যে অ্যানেকডোটসের মানে চিঠিপত্রের সম্পাদনা করতে করতেই সেই সম্পাদনা কাজের মধ্যেই এমন কতগুলো অ্যানেকডোটস আমরা পেতে থাকি, টিকা টিপ্পণীর মধ্যেই আমরা কতগুলো অ্যানেকডোটস পেতে থাকি, যেটা নরেশ গুহ ছাড়া আর অনেকের পক্ষেই মানে খুব বেশি কেউ এইগুলো দিতে পারতেন না, ওই গল্পগুলো, আখ্যানগুলো, সেটা আমরা পেতে থাকি। যেমন নরেশ গুহ লিখছেন যে অমিয় চক্রবর্তী যখন বেরোতেন, হাঁটছেন হয়তো রাস্তা দিয়ে, পিছনে পিছনে দূর থেকে তার যিনি সহকারী পরিচারক, তিনি অমিয় চক্রবর্তীকে না জানিয়েই পিছনে পিছনে হাঁটছেন, কেননা এমন আপন ভোলা খামখেয়ালি মানুষ ছিলেন তিনি, যে ধরা যাক ছাতা নিয়ে বেরিয়েছেন, বৃষ্টি হচ্ছে কিংবা রোদ্দুর, চড়া রোদ্দুর, ছাতা নিয়ে বেরিয়েছেন, তারপর সেই ছাতা নেবার কারণটা যখন অন্তর্হিত হয়ে যেত, বৃষ্টি কমে গেল, রোদ্দুরও কমে এলো, তখন অমিয় চক্রবর্তী ওই ছাতাটাকে কোথায় এবার সরিয়ে রাখবেন, ফেলে দেবেন, কোথায় রেখে অন্যদিকে চলে যাবেন, তার কোনো ঠিক নেই। তো সেই ছাতাটাকে রক্ষা করার জন্য ওই তার যিনি সহকারী, তিনি পিছন পিছন অমিয় চক্রবর্তীকে না জানিয়ে হাঁটতেন। তো এরকম নানান অ্যানেকডোটস পাওয়া যায় ওই টিকা টিপ্পণীগুলোর মধ্যে, সেগুলো একটা খুব গুরুত্বপূর্ণ লাভ। কিন্তু সেটা বড় কথা নয়। প্রথম যে বড় কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে অমিয় চক্রবর্তী নরেশ গুহকে মানে আমি এইটা বলতে চাই যে এই যে দুটো বই যখন বেরোচ্ছে, তখন অমিয় চক্রবর্তী প্রয়াত হয়েছে। কিন্তু অমিয় চক্রবর্তী যদি নিজে বেঁচে থাকতেন, তাহলে তাকে যদি জিজ্ঞাসা করা হতো যে আপনি কাকে চান যে আপনার বইয়ের সম্পাদনা করুন, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি যে অমিয় চক্রবর্তী নিজে নরেশ গুহরই নাম বলতেন। নরেশই আমার বই সম্পাদনা করুক, এটা অমিয় চক্রবর্তী বলতেন বলেই আমার বিশ্বাস। এই বিশ্বাসের কারণ হচ্ছে যে নরেশ গুহকে অমিয় চক্রবর্তী কেবল স্নেহ করতেন তাই নয়, নরেশ গুহকে অমিয় চক্রবর্তী গবেষক হিসেবে ভরসা করতেন। এইটা হচ্ছে জরুরি কথা। একটা উদাহরণ দিই আপনাদের। আপনারা জানেন যে অমিয় চক্রবর্তীর বাবা এবং মা, তারা শেষ জীবনে পুরীতে কাটিয়েছেন, উড়িষ্যার পুরীতে। সেখানে আরণি বলে সম্ভবত ওদের বাড়িটার নাম, সেই বাড়িতে ওরা থাকতেন, বাবা মা, এবং সেখানেই তাদের মৃত্যু হয়। তো বাবা মায়ের মৃত্যুর পরে সেই বাড়িটি বিক্রি করে দিয়ে অমিয় চক্রবর্তী চলে যান ইউরোপে, আমেরিকায় এবং দিল্লিতে ইত্যাদি। হ্যাঁ, ওই বাড়িটি বিক্রি করে দেয়। কিন্তু সেখানে বাড়ি বিক্রি করার পরে অমিয় চক্রবর্তী খবর পান নিউ ইয়র্কে গিয়ে, যে একটা ঘরের ভিতর থেকে, একটা অব্যবহৃত ঘরের ভিতর থেকে প্রচুর দুষ্প্রাপ্য জিনিস উদ্ধার হয়েছে। প্রচুর, ধরা যাক রবীন্দ্রনাথের বই, প্রথম সংস্করণ বই, রবীন্দ্রনাথ নিজে হাতে সই করে ওদেরকে দিয়েছেন, প্রচুর পাণ্ডুলিপি, নানান জিনিস, নানান আর্টিফ্যাক্ট, ডায়েরি, চিঠি ইত্যাদি, এই একটা ওই বিক্রি হয়ে যাওয়া ঘরের মধ্যে থেকে উদ্ধার হয়েছে। অমিয় চক্রবর্তী এই খবরটা পান, তখন তিনি নিউ ইয়র্কে। অমিয় চক্রবর্তী কি করলেন? অমিয় চক্রবর্তী নরেশ গুহর দ্বারস্থ হলেন, অন্য কারণ নয়। নরেশ গুহকে চিঠি লিখে বললেন যে তুমি আমার এই কাজটা করে দাও, কেননা তুমি ছাড়া আর কাউকে আমি মনে করতে পারছি না, ভরসা করতে পারছি না এই কাজটা করার, যে তুমি এইগুলোকে আলাদা করো, কোনগুলো জরুরি, কোনগুলো সেমন্তীর হাতে দেওয়া দরকার অমিয় চক্রবর্তীর কন্যা, কোনগুলো বিশ্বভারতীকে দেওয়া দরকার, কোনগুলো আলাদা করে জমিয়ে রাখা দরকার। এই যে ক্যাটালগিংটা, আমার যাবতীয় যা কিছু পাওয়া গেছে তার ক্যাটালগিংটা
যদি সত্যিই কেউ করতে পারে সেটা হচ্ছে তুমি। ফলে তুমি যাও পুরীতে, একাধিকবার যাও, তার জন্য খরচাপাতির ব্যাপারে চিন্তা করো না, কিন্তু তুমি এই কাজটা করতে পারবে যে আমার এই যাবতীয় দুষ্প্রাপ্য দুর্মূল্য জিনিসের ক্যাটালগিং এবং তারপর যাকে যা দেওয়ার, যেখানে যাকে পৌঁছানোর, এর দায়িত্ব আমি তোমাকেই দিচ্ছি। অমিয় চক্রবর্তী এই দায়িত্ব দিয়ে গেলেন নরেশ গুহকে। তার সঙ্গে একটা অদ্ভুত কথা লিখেছিলেন যে বাকি যা যা করার তুমি করো, শুধু আমার বাবা মায়ের যদি কোনো ডায়েরি পাওয়া যায় এবং তাদের চিঠিপত্র পাওয়া যায় তাহলে সেইগুলো তুমি পুড়িয়ে ফেলো, সেগুলো তুমি কাউকে দিও না। ভেবে দেখুন যে কতখানি ভরসা করলে এই কথাটা নরেশ গুহকে লেখা যায় যে পুড়িয়ে ফেলো। যাই হোক, আপনাদের এর একটা টিকা, এই বাক্যটার একটা টিকাও যোগ করে দিই যে এই বাক্যটায় নরেশ গুহর উপর অমিয় চক্রবর্তী যে ভরসাটা করেছিলেন, সেই ভরসাটুকু কি ভাগ্যিস নরেশ গুহ রক্ষা করেননি, মানে তিনি পুড়িয়ে ফেলেননি। হ্যাঁ, তিনি ওই ডায়েরি এবং চিঠিপত্র তার বাবা মার, সেটা তিনি পুড়িয়ে ফেলেননি, সেটা তিনি নিজের কাছে রেখে দিয়েছিলেন এবং পরে তিনি অমিয় কন্যা তার হাতে সেগুলো সমর্পণ করেন। ভাগ্যিস। যাই হোক, সেটা নিয়ে তর্ক থাকতে পারে যে সেটা উচিত হয়েছে না হয়নি, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে গবেষক হিসেবে শ্রদ্ধা করা, এটাই হচ্ছে কথা, শুধু স্নেহ করা না। নরেশ গুহ তার মানে তার থেকে ছোট বয়সে তার ছাত্র, কিন্তু তাকে গবেষক হিসেবে শ্রদ্ধা করা, এইটা অমিয় চক্রবর্তী করতেন বলেই নরেশ গুহই ওর চিঠিপত্রের সম্পাদনার যথার্থ যোগ্য একজন মানুষ। এবং এই যোগ্যতার পরিচয় এই বইগুলো যদি খোলেন তাহলে তার সত্যিকারের পাতায় পাতায় পাবেন। তিনটে জিনিস আমি বলছি এই যোগ্যতার পরিচয় হিসেবে। প্রথম কথা হচ্ছে যে যেটা সব থেকে বেশি দেখতে পাবেন এই টিকাগুলো, বিস্তারিত টিকা, এক একটা টিকা মানে চিঠির যে টিকা আর কি বলছি, এক একটা সামগ্রিক টিকা টিপ্পণীর দৈর্ঘ্য চিঠির দৈর্ঘ্যের থেকে বেশি। চিঠি এক পাতার, টিকা 1.5 পাতা, সেসব তো আছে। কিন্তু এই যে টিকাগুলো নরেশ গুহ লিখছেন, সেখানে তিনি তার পরিশ্রম, গবেষণা ইত্যাদির পাশাপাশি যেটা লিখছেন এইটা অতিরিক্ত পাওয়া, এইটা পুলিন বিহারী সেন বা অন্য কারোর কাছ থেকে পাওয়া অসম্ভব ছিল। সেটা হচ্ছে তার সঙ্গে, মানে নরেশ গুহর সঙ্গে, সম্পাদকের সঙ্গে অমিয় চক্রবর্তীর যে যোগাযোগ, যে চিঠিপত্র, বিপুল চিঠিপত্র, তার রেফারেন্স দিচ্ছেন নরেশ গুহ। যে আমাকে কবি বলে গেছে কোন একটা প্রসঙ্গে, আমাকে অমিয় চক্রবর্তী এইটা বলে গেছে, আমাকে অমিয় চক্রবর্তী এই চিঠিতে এই প্রসঙ্গে এই কথাটা লিখে গেছে। এইটা হচ্ছে সত্যিকারের আমাদের নরেশ গুহর থেকে পাওনা। এটা নরেশ গুহ ছাড়া অন্য কেউ করতে পারতেন। আমি আপনাদের দুটো উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কি সেটা আমাদের কেন অতিরিক্ত পাওনা বলছি। আমি তার দুটো আপনাদের উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে ধরুন একটা চিঠিতে অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথকে লিখছেন যে কবির চিঠি কবিতে যে কেবলমাত্র গরিবের, অমিয় চক্রবর্তী লিখছেন এটা, কেবলমাত্র গরিবের দুঃখ, ধনীর অন্যায় প্রভৃতি বুলি যদি উগ্র হয়ে পরদেশের রাষ্ট্রমতে প্রতিধ্বনি করে এবং অতিশয়োক্তির আশ্রয় নিয়ে জীবনের অতি সংকীর্ণ কোনো এক অংশমাত্রের ছবি আঁকে, তাহলে বুঝবো আমরা আর জাগিনি। মানে বুঝতে পারছেন তো যে ওই আধুনিকতা নিয়ে রবীন্দ্রনাথের যে সমস্যাগুলো ছিল আর কি, অমিয় চক্রবর্তী খানিকটা সেটাকেই এন্ডোর্স করছে। যে ওই যে যারা গরিবের দুঃখ, কবিতায় কেন গরিবের দুঃখ নেই বলে, কবিতায় কেন ধনীর অন্যায় নেই এ সমস্ত বলেন, মানে যারা একটু সমাজবাদী কবি, মোদ্দা কথা। হ্যাঁ, অমিয় চক্রবর্তী খানিকটা ঠেস দিয়ে তাদের সম্পর্কে এই চিঠিতে রবীন্দ্রনাথকে লিখছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথের পছন্দ হয়েছিল নিশ্চয়ই এই সমস্ত কথা, কেননা রবীন্দ্রনাথ তখন এই সমস্ত কথা বলতেন। কিন্তু এই চিঠিটা আপনি পড়লেন তো, কিন্তু টিকাতে নরেশ গুহ যেটা লিখছেন সেটা আশ্চর্য। হ্যাঁ, এই টিকাটা কেন একটা স্বতন্ত্র পাঠ হয়ে উঠছে সেটা আপনারা বুঝতে পারবেন। নরেশ গুহ লিখছেন যে এ বিষয়ে প্রশ্ন করলে অমিয় চক্রবর্তী বর্তমান লেখককে বলেছিলেন, ভেবে দেখুন এইটা আপনি আর অন্য কোনো ভাবে জানতে পারতেন না। হ্যাঁ, এইটাই নরেশ গুহকেই অমিয় চক্রবর্তী বলেছিলেন। যে কি বলেছিলেন আমি কোট করছি, যে কল্লোল যুগের বা ঠিক তার পরবর্তী যুগের বাংলা কাব্যের সঙ্গে আমার ঘনিষ্ঠ যোগ ছিল না। অমিয় চক্রবর্তী স্বীকার করছেন, আমার ঘনিষ্ঠ যোগ ছিল না, যদিও অনেক পড়তাম, কিছু কিছু ভালো লাগতো, কিন্তু যথার্থ সদৃষ্টি আধুনিক কবিতা সম্পর্কে আমার তৈরি হয়নি। সেই জন্য এইখানে যা লিখেছি রবীন্দ্রনাথকে এই চিঠিতে এইমাত্র, তা আসলে যথার্থ, খুব যে আমি খুব ইনসাইটফুল লেখা হয়েছে আমার তা নয়। হ্যাঁ,
ফলে যদি শুধু চিঠিটুকুই আপনারা পড়তেন, তাহলে আধুনিক কবিতা সম্পর্কে অমিয় চক্রবর্তীর যে ভাবনা অন্তত এই চিঠিতে প্রকাশ পাচ্ছে দেখতে পেতেন। নরেশ গুহর টিকা তাকে একটা ভিন্ন মাত্রায় পৌঁছে দেয়। হ্যাঁ, আমরা জানতে পারি যে এই নিজেরই লেখা লাইন সম্পর্কে নিজেরই ভিতরে একটা ক্রিটিক তৈরি হয়েছিল অমিয় চক্রবর্তীর, এটা নরেশ গুহর টিকাটা না পড়লে আমি আপনি জানতে পারতাম। এইটা নরেশ গুহর সম্পাদক হিসেবে আমাদের প্রবল একটা প্রাপ্তি হতে থাকে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি আর একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ আপনাদের দিচ্ছি। সেটা হচ্ছে যে সাহিত্য সারথীর শরীফে থেকে একটা উদাহরণ দিচ্ছি। আগেরটা কবির চিঠি কবিকে থেকে পড়লাম। সেটা হচ্ছে একটা অমিয় চক্রবর্তী প্রমথ চৌধুরীকে চিঠিগুলো লিখছেন, আগেই বলেছি আপনাদের। তো তাতে একটা দীর্ঘ প্যারাগ্রাফ জুড়ে প্রমথ চৌধুরীকে অমিয় চক্রবর্তী লিখছেন। আমি পুরো প্যারাগ্রাফটা পড়ছি না, কিন্তু দীর্ঘ প্রায় 2টো প্যারাগ্রাফ জুড়ে অমিয় চক্রবর্তী লিখছেন এরকম যে আমি ভাবি যে এই জীবন কি ভয়ানক অন্তহীন দুঃখের লীলায় নিত্য করুণ ও বেদনাপূর্ণ। ওই নদী, বন, প্রান্তর, মৌন আকাশ, ওরা তো নিশ্চল নিরুদ্বেগ হয়ে দেখছে মানুষ আসছে, নিজের আরামের জন্য যুদ্ধ করছে, তারপর চলে যাচ্ছে। পৃথিবীতে প্রতিদিন যে নিদারুণ অসহ্য দুঃখের হাহাকার উচ্ছ্বসিত হয়ে উঠছে, নিত্য যে নৈরাশ্য, মর্মভেদী বেদনার নিদারুণ লীলা। আমাকে অনেকে বলে তোমার দেখবার চোখের রং দুঃখে কালো হয়ে গেছে, আর ওই দুঃখকে তুমি জোর করে চারিদিকে মিছিমিছি দেখে তৃপ্ত হও। তোমার দুঃখ বিস্ময় প্রসারিত যে দেখো, সে তো নিজেকে ঠকানো, নইলে গাছপালার ভিতর দিয়ে বেদনা ফোটা তোমারই উদ্ভট কল্পনা ইত্যাদি। আরো অনেক অনেক কথা আছে। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে বেদনা, অন্ধকার, কালো, এই যে চিঠির মধ্যে এইটা দেখছেন, অমিয় চক্রবর্তী কবিতায় তো ঠিক সেরকম সবসময় যে আসে তা নয়, বরং তিনি মেলাবেন এক ধরনের আশাবাদের কবিতায় তার মোটের উপর পাই। তার থেকেও বড় কথা হচ্ছে যে এই যে লাইনগুলো, যে খুব চারিদিকে দুঃখ, বেদনা ইত্যাদি, করুণ ও বেদনাপূর্ণ ইত্যাদি, নিশ্চল আকাশ, এর কি টিকা লেখা সম্ভব? পাঠক পড়বে, পাঠক যা বুঝবে। এটার আবার টিকা কি হয়? এটা তো আর কোনো রেফারেন্স আর কি 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 বলা যেতে পারে? রেফারেন্স, এই লাইনগুলোর রেফারেন্স তিনিই লিখতে পারেন কেবলমাত্র যিনি অমিয় চক্রবর্তীকে কাছ থেকে জানেন। এইটা দূর থেকে দেখা গবেষক, তিনি যতই বড় গবেষক হন না কেন, এই লাইনগুলোর টিকা লেখা তার পক্ষে সম্ভব। এই কাজটা পারেন নরেশ গুহ। ফলে তিনি কি টিকা লিখছেন এই লাইনগুলো, এই 2-3টে প্যারাগ্রাফের, সেটা আমি আপনাদের এবার একটু পড়ে শোনাচ্ছি। লিখছেন নরেশ গুহ যে অমিয় চক্রবর্তীর দাদা অরুণ চন্দ্র, তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হবেন, আর্টস পড়বেন। হঠাৎ এক নিদারুণ দুর্ঘটনায় পরিবারের সব পরিকল্পনা এলোমেলো হয়ে যায়। কোনো এক রহস্যময় কারণে অরুণ আত্মহত্যা করেন। এ পর্যন্ত ওর জীবনী থেকে আমরা পেতে পারি, অমিয় চক্রবর্তীর জীবনী থেকে। তারপরে বলছেন নরেশ গুহ যে বর্তমান লেখককে অমিয় চক্রবর্তী জানিয়েছিলেন কোট, এইটা আর কারোর থেকে পাওয়া সম্ভব না, এটা নরেশ গুহই কেবলমাত্র আমাদের দিতে পারেন, যে কোটেশনের মধ্যে যে ভয়ানক শোক পেয়েছিলাম আমার দাদার মৃত্যুজনিত। আমার চেয়ে 1.5 বছরের বড় দাদা, উজ্জ্বল সুন্দর শ্রী যুবা, সাহিত্যের দেশি বিদেশি প্রাঙ্গণে তার স্বচ্ছন্দ যাতায়াত, আমাকেও তিনি দাদাই সাহিত্যে প্রবিষ্ট করেন। সেই দাদা আত্মহত্যা করেন, কোনো কারণ ছিল না, কোনো কারণে দাদা আত্মহত্যা করেন। পরলোকের ইঙ্গিত পাবার ব্যাকুলতা তাকে পেয়ে বসেছিল। কোন একটা আধ্যাত্মিক বলুন, পরলোক বলুন, অন্য কোনো জগতের টান তাকে পেয়ে বসেছিল। সেই ইঙ্গিতই হলো সম্পূর্ণ শেষ, এই জীবনের শেষ। ভরা পূর্ণিমায় পদ্মা নদী নিচে বয়ে চলেছে, ঈশ্বরদী স্টেশনের উপরে ব্রিজের কাছে রেল যাচ্ছে, ট্রেন যাচ্ছে। দাদা একটা ভরা পূর্ণিমায় সেই লাইনে শুয়ে পড়ে জ্যোৎস্নায় নিমগ্ন হলেন। এটা হচ্ছে টিকা। দার্জিলিং মেল তার উপর দিয়ে চলে গেল। এই যে টিকা, প্রথমত এই টিকা নরেশ গুহ ছাড়া কেউ লিখতে পারতেন না, কেননা এইটা অমিয় চক্রবর্তী নিজের কাছে শোনা, এমনকি লেখাও হতে পারে, এটা চিঠি না শোনা সেটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু কোটেশনের মধ্যে লেখা। চিঠি হবে না? আচ্ছা, চিঠি, হ্যাঁ, কিন্তু এটা নরেশ গুহকে লেখা চিঠি।
এবং নরেশ গুহই সেই জন্য বলতে পারেন যে এই যে বেদনা, এই যে যে দাদা তাকে সাহিত্যের আঙিনায় এনেছে, তার এরকম হঠাৎ করে অকারণে চলে যাওয়ার যে বেদনা, এই বেদনাই আসলে এই চিঠিতে আচ্ছন্ন হয়ে আছে। এই মেলানোটা নরেশ গুহ ছাড়া আর খুব বেশি কেউ আমাদের দিতে পারতেন না। টিকাকার হিসেবে, মানে সম্পাদক হিসেবে নরেশ গুহর কাছ থেকে এইটা আমাদের প্রথম খুব বড় পাওয়া। দ্বিতীয় যে বড় পাওয়া, আমি খুব সংক্ষেপেই শেষ করছি, বেশি সময় আপনাদের নেব না, অনেক শ্রুতি বক্তা আছেন। দ্বিতীয় যে বড় পাওয়া সেটা হচ্ছে যে এই চিঠি সম্পাদনা পড়তে পড়তে অমিয় চক্রবর্তীর অনেক কবিতার দিকে আমাদের যাওয়ার সুযোগ হয়। এইটা যদি এই সম্পাদনা, মানে চিঠিপত্রের সম্পাদনা নরেশ গুহ এভাবে না করতেন, অমিয় চক্রবর্তীর অনেক কবিতার ভিতরকার কথা আমাদের কাছে খোলসা হতো না। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে বড়বাবুর প্রতি নিবেদন, এই কবিতাটা। আমি একটি মাত্র উদাহরণ দিচ্ছি, যদিও অনেক উদাহরণ দেওয়া যায়। কেননা বড়বাবুর প্রতি নিবেদন আমরা এই টিকা টিপ্পনী থেকেই প্রথমবার জানতে পারি, কবি চিঠি কবিকে বইয়ের টিকা টিপ্পনী এবং ভূমিকা থেকে, যে কিভাবে অমিয় চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনার দায়িত্বে আসবেন, এরকম প্রায় একটা ঠিক হয়ে গেছিল। তারপরে কিভাবে শেষ পর্যন্ত কোনো এক নানান প্রতিষ্ঠানের ভিতরকার যে কুটিলতা ইত্যাদি থাকে, যাই হোক সেগুলো ছেড়ে দিন, সেই সমস্ত কারণে কাউকেই আর নিয়োগ করা হলো না, নান ফাউন্ড সুইটেবল দেখানো হলো, যে না কেউই আর নেই। হ্যাঁ, ফলে কাউকেই নিয়োগ করা হলো না, ফলে খুবই দুঃখের সঙ্গে অমিয় চক্রবর্তী চলে গেলেন, এবং সেই সূত্রেই যে লেখা হলো বড়বাবুর প্রতি নিবেদন। ফলে আমরা নরেশ গুহর এই অ্যানেকডোটস গুলো থেকে, গল্পগুলো থেকে, টিকা টিপ্পণীগুলো থেকে আমরা বুঝতে শুরু করি যে বড়বাবু তাহলে আসলে কে, কারা কারা হতে পারে। হ্যাঁ, ফলে এক ধরনের জীবনী পাঠের দিক থেকে, বায়োগ্রাফিক্যাল স্টাডির দিক থেকে অমিয় চক্রবর্তীর কবিতার দিকে এগোনো, সেইটা শুরু হয় অনেকখানি নরেশ গুহর এই চিঠিপত্রের টিকা টিপ্পণীর মধ্যে দিয়ে। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়, কিন্তু আমি উদাহরণের সংখ্যা বাড়াচ্ছি না। কিন্তু এইটা হচ্ছে খুব দ্বিতীয় একটা খুব বড় কথা। আর তৃতীয় যে বড় কথা, এইটুকু বলেই আমি শেষ করব, সেটা হচ্ছে যে একটি মাত্র চিঠির একটি মাত্র বাক্যের কথা বলেই আমি শেষ করব। সেটা হচ্ছে যে প্রমথ চৌধুরীকে অমিয় চক্রবর্তী একটা চিঠিতে লিখছেন যে আপনার যে এই বইটা, অমুক বইটা, সেই বইটা বেরোনো খুব দরকার, সেটা কেন বেরোচ্ছে না দেখুন, এই বইটা মানে শিগগিরই বেরোনো দরকার। হ্যাঁ, এটা বাংলা সাহিত্যের জন্যই দরকার। মানে আপনার একটা দীর্ঘ সামগ্রিক প্রবন্ধের কালেকশন। তো এই যে বাক্যটা, অমিয় চক্রবর্তীর লেখা এই বাক্য, যে প্রমথ চৌধুরী আপনার একটা সামগ্রিক প্রবন্ধের কালেকশন বেরোনো দরকার, কেন বেরোচ্ছে না আপনি দেখুন, এই বাক্যটার কি টিকা আপনি লিখতে পারেন? সেটা এইটা হতে পারে যে হ্যাঁ, এই বইটি শেষ পর্যন্ত বেরিয়েছে অথবা বেরোয়নি, এটি আপনি জানালেন পাঠককে। নরেশ গুহ সেটা জানালেন যে হ্যাঁ, এই বইটি বেরিয়েছে, মানে পরবর্তীকালে বেরিয়েছিল, অমুক জায়গা থেকে বেরিয়েছিল, এত সালে বেরিয়েছিল, ইত্যাদি কথা জানালেন নরেশ গুহ। হ্যাঁ, যেটা যে কোনো টিকাকারেরই জানাবার কথা। কোনো একটা বইয়ের চিঠিপত্রে উল্লেখ আছে, কোনো একটা বইয়ের নাম আছে, ফলে সেই বইটা কবে বেরিয়েছে, কেন বেরিয়েছে ইত্যাদি, তার যে আনুষঙ্গিক তথ্যাদি, সেগুলো জানাবার কথা। নরেশ গুহ সেই কথা মতো ঠিকঠাক একজন যথার্থ সম্পাদক হিসেবে সেই কথাটা জানালেন। জানানোর পরে নরেশ গুহ একটা আশ্চর্য বাক্য লিখছেন। নরেশ গুহ লিখছেন যে তবে এই বইটি আমি সচক্ষে দেখিনি। এটা লেখার কি দরকার ছিল? দেখেননি। একটা বই সম্পর্কে একটা লাইন লিখবেন, সে বইটা দেখার কি দরকার? এরকম তো শুনতে পাই যে অনেকে আছেন, মানে মজা করে বলছি আর কি, সিরিয়াসলি নেবেন না, যে সমালোচনা লোকে লিখে পড়ে বই না দেখে, হ্যাঁ, ব্লার দেখে। তো যাই হোক, সেটা মজা হিসেবে নিন প্লিজ। কিন্তু সেটা যদি নাও হয়, একটা বই সম্পর্কে আমাকে একটা লাইন লিখতে হবে যে বইটা এত সালে বেরিয়েছে, সেটার জন্য আসতো বইটা দেখার কি দরকার? আর দেখুন বা না দেখুন, সেটা লেখারই বা কি দরকার? কিন্তু আশ্চর্য লাইনটার সামনে আমি সত্যিকারের নতজানু হয়ে থাকি যে একজন টিকাকার, তিনি তার কাজের প্রতি, তিনি তার পাঠকের প্রতি কতখানি সৎ হলে তিনি একটা বই সম্পর্কে একটা লাইন লিখছেন। আরো নানান বই সম্পর্কে লেখা আছে, বলাই বাহুল্য, কিন্তু ওই বইটি সম্পর্কে লিখতে গিয়ে তিনি ওই তথ্য দেওয়ার পরে, প্রাসঙ্গিক তথ্য দেওয়ার পরে লিখছেন যে তবে এই বইটি আমি নিজে হাতে সচক্ষে দেখিনি। এই বাক্যটাই নরেশ গুহকে সম্পাদক হিসেবে
এমন অনন্য একটা জায়গায় নিয়ে যায় যে সত্যিই তার তুলনা খুঁজে পাওয়া ভার। আমি আরেকবার নরেশ গুহর প্রতি আমার শ্রদ্ধা জানাই। নমস্কার।